আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি খুরশেদা কাকুলি। গত 2 দিনে স্বল্প ও মাঝারি মাত্রার 4 দফা ভূমিকম্পে কেঁপেছে রাজধানী ঢাকা, নরসিংদী সহ দেশের বিভিন্ন অঞ্চল। এর মধ্যে 3টির উৎপত্তিস্থল ছিল নরসিংদী এবং আরেকটি ছিল রাজধানীর বাড্ডায়। বারবার কম্পনে দিশেহারা স্থানীয়রা আতঙ্ক ভর করেছে নানা বয়সী মানুষের মধ্যে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য মতে শুক্রবার সকাল 10টা 38 মিনিটে 5.7 মাত্রার ভূমিকম্প অনুভব করে পুরো দেশবাসী, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশালে। এর 24 ঘন্টার ব্যবধানে শনিবার সকাল 10টা 36 মিনিটে নরসিংদীর পলাশে আবারও ভূমিকম্পন অনুভব করে স্থানীয়রা, যার রিক্টার স্কেলে মাত্রা ছিল 3.3। এদিন সন্ধ্যায় পরপর দুবার কম্পিত হয় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা। এর মধ্যে একটির উৎপত্তিস্থল নরসিংদী, যার মাত্রা ছিল 4.3 এবং অন্যটি রাজধানীর বাড্ডা এলাকায়, যার মাত্রা ছিল 3.3। নরসিংদীর বর্তমান অবস্থা জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট ওবায়দুল্লাহ মামুন। মামুন, ভূমিকম্পের উৎপত্তিস্থলের আশপাশের অবস্থা কেমন দেখছেন? সেখানকার মানুষজন কি বলছেন? কাকুলি, আপনাকে জানাই যে গত 31 ঘন্টার মধ্যে ব্যবধানে কিন্তু বাংলাদেশে সেই প্রথম 4 বারের ভূমিকম্পের ঘটনা, যেটি নজিরবিহীন বলছেন ভূতাত্ত্বিকরা, এবং যেই 4 বারের মধ্যে 3 বারের ঘটনাটি ঘটেছে নরসিংদী জেলাতে। আমরা এই মুহূর্তে দেখে রয়েছি মাধবদী, এবং এই মাধবদীতে কিন্তু গত শুক্রবার সকাল 10টা 38 মিনিটে যে 5.7 মাত্রার যে ভূমিকম্প অনুভূত হয়েছিল সেই মাধবদী, এখানে আসলে লোকজন অনেকটাই আতঙ্ক রয়েছে সবার মনেই। এক ধরনের আতঙ্ক বিরাজ করছে, কারণ এই জায়গাতে যে মাধবদী, সেখানে কিন্তু বেশ কিছু উঁচু ভবন রয়েছে এবং বেশ প্রত্যেকটি উঁচু ভবনেই কিন্তু এখানে হসপিটাল রয়েছে, অর্থাৎ যেটি আরও ঝুঁকির কারণ। 14 তলা বেশ কয়েকটি ভবন রয়েছে মাধবদী উপজেলাতেই, এবং সেখানে আমরা রয়েছি। এবং আরেকটি বিষয় যুক্ত করতে চাই যে এই ভূমিকম্পকে কেন্দ্র করেই কিন্তু আসলে গত কয়েকদিন ধরে মানুষের মধ্যে যে এক ধরনের হতাশা এবং উদ্বেগ কাজ করছে, বিশেষ করে ঢাকা থেকে খুব 30 কিলোমিটারের মধ্যেই এই নরসিংদী মাধবদী উপজেলা, এবং গতকাল যেটি ঘটেছে যে সন্ধ্যায় ঢাকার বাড্ডাতে, সব কিছু মিলেই কিন্তু এই ভূমিকম্পকে কেন্দ্র করে কিন্তু দেশের মানুষের মধ্যে একজন উদ্বেগ কাজ করছে। বিশেষ করে আমরা যেখানে রয়েছি, যেখানে ভূমিকম্পের 4টির মধ্যে 3টি ঘটনায় ঘটেছে নরসিংদীতে, এবং প্রথম যে ঘটনাটি ঘটেছিল 5.7 মাত্রা ভূমিকম্প, যা সারা দেশে বলা চলে যে 7 কোটিরও বেশি মানুষ এই ভূমিকম্পের অনুভূত হয়েছিল, এবং 1 কোটির বেশি মানুষ তীব্র ভূমিকম্প অনুভব করেছিল, এই যেটি প্রথম ঘটেছিল এই নরসিংদীর মাধবদী থেকে। এ ছিল আমার কাছে ভূমিকম্পের সবশেষ খবর নরসিংদী থেকে। দর্শক, জানছিলাম ভূমিকম্প পরবর্তী নরসিংদীর পরিস্থিতির খবর। ত্রুটিপূর্ণ ইমারত বিধিমালা, বিদ্যমান বিধিও যথাযথভাবে না মানা এবং জনসংখ্যার ঘনত্বের কারণেই মাঝারি মাত্রার ভূমিকম্পে তীব্র কম্পন অনুভূত হয়েছে। একই সাথে 10 জনের মৃত্যু হয়, বহু আহত এবং উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ভৌগোলিক কারণেই বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকা, তাই সময় নষ্ট না করে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন ভূতত্ত্ববিদ ও নগর পরিকল্পনা বিশেষজ্ঞরা। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। শুক্রবার 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সারা দেশ। এর কেন্দ্র ছিল ঢাকার কাছে নরসিংদীতে। ভূমিকম্পের স্থায়িত্ব ছিল প্রায় 20 সেকেন্ড। এটি ঢাকা শহরের অনেক বাড়ি ও স্থাপনায় ফাটল দেখা দেয়। পরের দিনই আবার 2 দফা মৃদুমাত্রার ভূকম্পন হয়। ভূতত্ত্ববিদরা বলছেন, যে মাত্রায় ভূমিকম্প হয়েছে তা খুবই স্বাভাবিক মাত্রার, কিন্তু তীব্র কম্পন অনুভূত হওয়ার কারণ হলো বাংলাদেশের মাটির ধরন, আর ক্ষয়ক্ষতির কারণ হলো নিয়মকানুনের তোয়াক্কা না করা। ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে বলেও আশঙ্কা তাদের। এই মাত্রার ভূমিকম্পের যে কম্পনটা হওয়ার কথা তার চেয়ে বেশি কম্পন মনে হয়েছে। এই কারণে আমাদের বাংলাদেশটা একটা ডেল্টাইক কান্ট্রি, এটা মূলত সফট সেডিমেন্টারি রকের ওপর অবস্থান। প্রায় 8.2 থেকে 9 মাত্রার ভূমিকম্প একটা এক্সপেক্টেড এই রিজিয়নে, সাবডাকশন জোনের। এই জোনটাকে আমরা বলছি ফোল্ড অ্যান্ড ফল্ট সিস্টেম, থ্রাস্ট ফল সিস্টেম। যদি 8-এ যান তাহলে 1000 টাইমস, 1000 অ্যাটমিক বোম হিরোশিমার সাইজ যদি এখানে এনার্জি রিলিজ হয়, যে পরিমাণ কম্পন হবে সেই কম্পন আমাদের দেশে হবে।
নগর পরিকল্পনাবিদরা বলছেন বাংলাদেশ আরও বড় ধরনের ঝুঁকির মুখে আছে। তবে ভূমিকম্পে বেশি ক্ষতি হবে ঢাকায় অপরিকল্পিত নগরায়নের কারণে। এমনকি সরকারি ভবনও ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ করে না। সৌভাগ্যবশত এটার স্থায়িত্ব কম থাকাতে বড় আকারে ড্যামেজ হয় না, কিন্তু অলরেডি অনেক ড্যামেজ হয়েছে। এখন ঢাকা তো অপ্রস্তুত। আমরা কখনোই আমাদের যে নির্মাণ কাজে ভবন নির্মাণ বলেন, অবকাঠামো নির্মাণে এই ভূমিকম্পের বিষয়টাকে সেভাবে গুরুত্ব দেয়নি। আমাদের ইমারত নির্মাণ বিধিমালা, বিল্ডিং কোড, সেখানে কিন্তু আপনার মানসম্মত ভবন বানানোর কথা বলা আছে যে ইঞ্জিনিয়ার দ্বারা করতে হবে, বিল্ডিং কোড মানতে হবে, সেফটি মেজার্স নিতে হবে। তো এখন সুযোগ আছে যেগুলো যেগুলোর ভবনগুলো মাঝারি ঝুঁকিপূর্ণ সেগুলোকে রেট্রোফিট করে ধীরে ধীরে সেগুলোর শক্তি বৃদ্ধি করার সুযোগ আছে। ন্যাশনাল বিল্ডিং কোড যেটা বানানো হয়েছে আর কি সারা ঢাকা শহরের জন্য, সেখানে আর্থকোয়েকের যে প্যারামিটার সেটা একটা সিঙ্গেল প্যারামিটার ইউজ করা হয়েছে। যদিও ঢাকা শহরের ল্যান্ড কাভার বলি বা ল্যান্ড ফর্ম বলি বা সাবসারফেস ল্যান্ডের কন্ডিশন বলি সেম না, যার কারণে আমি মনে করি ন্যাশনাল বিল্ডিং কোড ইজ নট অ্যাকুরেট বা ইজ নট পারফেক্ট ফর আর্থকোয়েক রেজিলিয়েন্স, এবং এটা মডিফাই করা দরকার। ভূতত্ত্ববিদ ও নগর পরিকল্পনাবিদরা বলছেন যেভাবে নগরায়ন হয়েছে তাতে 50 থেকে 100 বছরেও পরিবর্তন করা যাবে না। দ্রুত স্বল্পমেয়াদী পরিকল্পনা করার উপরও তাগিদ দেন তারা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। গুমের 2 মামলায় 13 সেনা কর্মকর্তাকে আজ আবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এদিকে পরবর্তী শুনানির দিন তাদের আদালতে সশরীরে না এনে ভার্চুয়াল হাজিরার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, সরাসরি যুক্ত হচ্ছে তিনি। জাবেদ, আসামিদের কখন হাজির করা হচ্ছে আর কি খবর আছে আপনার কাছে? হ্যাঁ কাকলি, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে গুমের পৃথক 2 মামলায় 13 আসামিকে কিছুক্ষণ আগে কিন্তু ট্রাইব্যুনালে আনা হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সবুজ রঙের একটি শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যান থেকে তাদেরকে একে একে নামানো হচ্ছে। ইতিমধ্যেই 4 জনকে নামানো হয়েছে, এখন আমরা দেখতে পাচ্ছি আরেকজনকেও নামানো হচ্ছে। আর এই 2 মামলায় যে 13 জন আসামি রয়েছেন তাদের নামটা যদি বলি আর আসামিদের ছবিও আমরা দেখাতে পারি। র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তুফাইল মুস্তফা সরোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম, ব্রিগেডিয়ার KM আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও কর্নেল আনোয়ার লতিফ খান, যিনি অবসরকালীন ছুটিতে আছেন। এছাড়া আমরা আসামিদের ছবিগুলি নিশ্চয়ই দেখতে পেরেছেন। আর অন্য নামগুলি যদি বলি, তাদের মধ্যে আছেন র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারওয়ার বিন কাশেম। এছাড়া DGF-এর সাবেক 3 জন পরিচালক আছেন, মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানবীর মাজাহার সিদ্দিকী। এই 13 জনকে কিন্তু কিছুক্ষণ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে এবং তাদেরকে এখন ট্রাইব্যুনালের যে গারদ সেখানে রাখা হয়েছে। এর আগেও তাদেরকে আনা হয়েছিল। তো আজকে 2টি আবেদন আছে, সেই আবেদনের উপরে শুনানি হবে। তো এই ছিল আজকে এখন পর্যন্ত সর্বশেষ কাকলি। দর্শক, জানছিলাম ট্রাইব্যুনালের আজকের কার্যক্রমের খবর। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।